হু ইজ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইন গেনশিন ইম্প্যাক্ট? এখন অনেকে অনেক মতবাদ দিতে পারে যে এই ক্যারেক্টারটা খুব স্ট্রং, আবার এই ক্যারেক্টার সর্বোচ্চ স্ট্রং। বাট ইউ আর রং। সো আজকের এই ভিডিওতে আমি সেটাই ব্রেকডাউন করব, যেটার মাধ্যমে তোমার মাথায় অ্যাটলিস্ট এই ধারণা চলে আসবে যে গেনশিন ইম্প্যাক্টের স্ট্রংগেস্ট ক্যারেক্টার কে হতে পারে। তাও এখনও অনেকজন মনে করবে যে এটা প্রাইমোর্ডিয়াল 1 ছাড়া আর কেউ হতে পারে না, শেষে গিয়ে প্রাইমোর্ডিয়াল 1-এরই নাম আসবে। বাট এই ভিডিও দেখার পরে তোমার সেই চিন্তাভাবনাও একেবারে বদলে যাবে। আজকে আমরা এর পাশাপাশি কিছু ক্যারেক্টারগুলোকে একটা গ্রুপ বা সেকশনের মধ্যে দিব, যাদের মাধ্যমে তোমার ধারণা চলে আসবে যে এদের পাওয়ার লেভেল কত। তো এখানে বেস লেভেল হবে নেশন লেভেল, মানে এ লেভেলের গ্রুপের লোকেরা একটা নেশনকে ধ্বংস করতে পারে। তারপরে যাবে কন্টিনেন্টাল, মানে এরা একটা মহাদেশ ধ্বংস করতে পারে। তারপরে যাবে প্ল্যানেট লেভেল, মানে এরা একটা প্ল্যানেটকে ধ্বংস করতে পারে। তারপরে যাবে আপার প্ল্যানেট লেভেল, মানে এরা বহু প্ল্যানেট ধ্বংস করতে পারে। এই লেভেলকে ইউনিভার্সাল লেভেলও বলা যেতে পারে। সো আমরা এখানে শুরু করি হারভেঞ্জারদেরকে দিয়ে। তো এখানে কিছু ক্যারেক্টার বাদ যাবে, কারণ অনেক হারভেঞ্জার ছিল যারা এখন আর হারভেঞ্জার নেই। ফার্স্ট অফ দেম ইজ ক্যাপিটানো। সে অনেক বেশি স্ট্রং, কারণ তার মধ্যে আর্কন লেভেলের শক্তি আছে। সে এত বেশি স্ট্রং যে সে যে কোনো আর্কনের সাথে ফাইট করার জন্য ক্যাপেবল। মানে তাকে এক প্রকার আপার ন্যাশনাল লেভেলও বলা যেতে পারে, কারণ সে খানরিয়ার একজন নাম করা নাইট ছিল, আর হারভেঞ্জারে এসে 1 নাম্বার হারভেঞ্জার হয়েছিল। ভাই, তুমি বলছো সে অনেক বেশি স্ট্রং, বাট সে তো মাফুইকার সাথে ফাইটের সময় পালিয়ে গিয়েছিল। সে পালিয়ে গেছিল কারণ মাফুইকা তার হার্টে ড্যামেজ করে ফেলেছিল। থ্রু দ্য আর্কন কোয়েস্ট তোমাদের জানার কথা যে তার হার্টের মধ্যে তার মৃত সোলজারদের স্পিরিট বা আত্মা ছিল, যার কারণে ক্যাপিটানো পালিয়ে যায়। আর শেষের দিকে সে নাইট কিংডমের সাথে জুড়ে যাওয়ার মাধ্যমে সেই আত্মাদের নাইট কিংডমের সাথে কানেক্ট করে। আর তাছাড়াও তোমরাই বলো, তার উপর ইমমর্টালিটির কার্স ছিল, তাহলে মাফুইকা তার হার্টে ছিন্ন ভিন্ন করে ফেলুক না কেন, সে মরবে না। আর সেখানে পালিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো সে ছিল একজন স্ট্রং হারভেঞ্জার, যে এখন আর হারভেঞ্জার নয়। আরেকজন হারভেঞ্জার ছিল যে অনেক স্ট্রং, বাট এখন আর হারভেঞ্জার নেই। ইয়েস, ইউ গেস্ট কারেক্টলি, কলাম্বিনা। তোমরা তো এখন জানোই যে সে কতটা পাওয়ারফুল। আগেও পাওয়ারফুল ছিল, বাট সারিৎসার জন্যে সে তার ম্যাক্সিমাম শক্তি বিসর্জন দেয়ায় সে উইক হয়ে পড়ে। তো এখানে এরা দুইজন বাদ যাবে। ওয়েট, ভাই, তুমি কাউকে ভুলছো না তো? ইউ মিন ডটরে, রাইট? এই পার্টটা আমি আগামী লুনা 4 এক্সপ্লেনেশন ভিডিওর জন্য রেখে দিলাম। সেখানে এই নিয়ে বললে বেশি ভালো বুঝতে পারবে। তো আমরা শুরু করছি আরলাখিনোকে দিয়ে। তোমাদের ধারণা তো আছেই যে সে কতটা পাওয়ারফুল হতে পারে। হিস্ট্রি নিয়ে বললে সে একটা অরফানেজে ছিল, আর সেখানে তাদের যে দেখাশোনা করত, মানে তাদের মাদার, সেও শেষের দিকে তার শত্রু হয়ে যায়। আর আরলাখিনো কৈশোর বয়সে তাকে মারে এবং ফাটুই হারভেঞ্জারেও যোগদান করে কৈশোর বয়সে। তাছাড়াও সে ক্রিমসান মুন ডাইনেস্টি থেকে বিলং করে, আর সাম কাইন্ড অফ আবিসাল ফায়ারের শক্তি ইউজ করতে পারে। আবার আমরা অনেক ক্রিমসান মুন ডাইনেস্টি লেজেন্ডদের সম্পর্কে জানি, লাইক পেরেনেরা, আর আরলাখিনো তাদের মধ্যে একজন, যে এখনও এক্সিস্ট করে। এখানে পেরেনেরা একজন ক্রিমসান মুন ডাইনেস্টির লেজেন্ড ছিল, যে এখন আর এক্সিস্ট করে না। তো এখন আসা যাক পেহরের কাছে। সিরিয়াস ক্যারেক্ট, আনডাউটেডলি স্ট্রং। আমরা তার ফাইট বা পাওয়ার ইউজ করতে দেখিনি, বাট এর কথাটা একবার শোনো। এ লিটারেলি বলছে শেডকে মারার কথা। I already know the price of gazing upon the gods. So tell me, what is the price of killing a god? সে খানরিয়ার নাম করা সেট ছিল, আর ডিউরিং ক্যাটাক্লিজম এই সেই ব্যক্তি যে কিনা শেড অফ ডেথের সামনে চোখে চোখ মিলিয়ে দাঁড়িয়েছিল। তো আশা করছি আর কিছু বলার দরকার হবে না একে নিয়ে। এ যে কি পরিমাণ শক্তিশালী হতে পারে সেটার একটা টিজার তোমরা দেখতেই পেলে। হারভেঞ্জারদের মধ্যে থেকে আমি এই দুজনকেই নিয়েছি। এখন প্রশ্ন আসতেই পারে যে বাকিরা কোথায়? বাকি যারা আছে তারা স্ট্রেংথের দিক দিয়ে খুব তেমন একটা শক্তিশালী নয় যে আমাদের এই ভিডিওর বেস লেভেলে আসবে। অন্যদের কথা যদি বলা হয় তাহলে দেখা যাবে একজন টাকার দিক থেকে স্ট্রং, মানে অনেক রিচ, আবার একজন রাজনীতিভাবে শক্তিশালী, মানে তার স্টেটাস অনেক বড়। আর স্যান্ড্রোনে সে অ্যাকচুয়ালি ভালো মেকানিক্যাল সেকশনে, সো এই কারণে এরা বাদ যাচ্ছে। তাহলে এদের পাওয়ার হচ্ছে ন্যাশন লেভেল। নেক্সট গ্রুপ, আর্কন। বর্তমানে যারা আর্কন আছে তারা এমনি আর্কন হয়নি। আর্কন মরের সময় অনেক শক্তিশালী অন্যান্য ক্রিচারের সাথে ফাইট করার মাধ্যমে এরা আর্কন হয়েছে, নোসিস পেয়েছে। এমনটা নয় যে এরা নিজেদের মধ্যে ফাইট করেছিল, এরা অন্যান্য আর্কন লেভেলের পাওয়ারফুল লোকেদের সাথে ফাইট করেছিল।
তো এখানে কি এই 7 জন আর্কনই কন্টিনেন্টাল লেভেলের পাওয়ারফুল? না, সবাই নয়। লাইক নাহিদা, সে স্ট্রং জ্ঞানের ক্ষেত্রে, উইজডম। ফুরিনার সম্পর্কে তোমার জানার কথা যে কেন সেও এখানে বাদ যাচ্ছে। আর স্ট্রেংথের কথা বললে সেখানে প্রথমে আসবে জংলি, আর্কন কিলার। সঠিক নাম্বারটা মনে নেই, বাট যতটুকু মনে আছে সেই হিসাবে সে 3000 লোকেদের অবস্থা খারাপ করেছে আর্কন ওয়ারের সময়, আর তার বয়স 6000-এরও বেশি। নেক্সট, মাভুইকা, রাইডেন, এরাও শক্তিশালী। সারিত স্যারের ব্যাপারে জানি না, কারণ তার সম্পর্কে তেমন কোনো তথ্যই আমরা এখনও পাইনি। এদের পাওয়ার লেভেল ধরলে কন্টিনেন্টাল সেকশনে পড়বে। তো এখন থেকে হতে যাচ্ছে টুইস্ট, কারণ এখানে যে 2 গ্রুপকে নিয়ে আমি এখন কথা বলবো, কিছু সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে এদের র্যাঙ্কিং ওঠানামা করতে পারে, আর এদের যে পাওয়ার কীরকম হতে পারে তার ধারণা বর্তমানে করা কঠিন। অনেকজন অলরেডি গেস করে ফেলেছে যে আমি কাদের কথা বলছি। আমি কথা বলছি সিনার্স এবং শেডসদের, বাট বর্তমানের তথ্য অনুযায়ী সিনার্স এখানে শেডের নিচের পজিশনে থাকবে, কারণ সিনার্সরাও মানুষ ছিল আর শেডরা হচ্ছে তাদের ক্রিয়েটার। আর তাছাড়াও আমরা দেখেছি যে কিভাবে শেড অফ টাইমকে পিছিয়ে দিয়েছিল, কিভাবে শেড অফ ডেথ খান রিয়াহের লোকেদের কার্স দেওয়ার মাধ্যমে তারা ইমমর্টাল এবং মনস্টার হয়ে গিয়েছিল। আবার ধরো শেড অফ টাইমকে থামিয়ে সিনার্সকে মারল, বা টাইমকে পিছিয়ে তাদেরকে সিনার্স হওয়ার আগেই মেরে ফেলল। তো এখন সিনার্সের দিকে আসি। রেডির, রিপ্তোথিয়ার, ভ্যাডাফন লিয়ার, সার্টোলজি এবং রাইন ডটার, এই 5 সিনার্স কিভাবে সিনার্সে পরিণত হয়েছে? আবিসাল পাওয়ার দ্বারা। আর এই পাওয়ার টেভাটের নয়, তার মানে এই পাওয়ারের ওপর শেডসদের কোনো কন্ট্রোল নেই। তাহলে যদি ভবিষ্যতে সিনার্সদের মধ্যে মানুষের কোনো অংশই অবশিষ্ট না থাকে, তাহলে তখন শেডরা তাদের সহজে বা কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। আবার আরেকটা টিজারে দেখানো হয়েছিল যে শেডরা নিজের ইচ্ছামতো যা খুশি তাই করতে পারে না। তাদের কাছে পাওয়ার আছে, বাট উইদিন দ্য লিমিটস, উইদিন দ্য রুলস তারা কেবল সেই পাওয়ারকে ইউজ করতে পারে। তার মানে আনডাইরেক্টলি এটা তাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট বর্তমানের তথ্য অনুযায়ী সিনার্স থাকবে শেডসদের পরে। সো আমার আর বলতে হবে না যে এদের পাওয়ার লেভেল কত, সেটা হলো প্ল্যানেট লেভেল। এখন ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে কিছু ক্যারেক্টার আছে যারা কোনো গ্রুপে পড়ে না, বাট তারাও খুব স্ট্রং। তাদের মধ্যে প্রথমে আসে নিউভিলেট, তারপর আসে ডেন্সলিফ, তারপর আসে স্কার্ক। প্রথমে নিউভিলেটের দিকে আসলে সে তো হচ্ছে হাইড্রো ড্রাগন। নেক্সট ডেন্সলিফ। আমরা তার পাওয়ার সম্পর্কে রিসেন্টলি ধারণা পেয়েছি। রেরিরের সময় যখন সে তার পাওয়ার দ্বারা গেট ওপেন করছিল, তা দেখে বোঝা যায় যে তার শক্তি কতখানি হতে পারে। তারপর আসে স্কার্ক। সে এই ওয়ার্ল্ডের নয়, আবার সে আবিসাল এনার্জি ইউজ করতে পারে। এই 2 কথা দ্বারায় বোঝা যায় যে সে কতখানি পাওয়ারফুল এই ওয়ার্ল্ডে। এরা প্রত্যেকেই প্ল্যানেট লেভেল না হলেও আপার কন্টিনেন্টাল লেভেলে থাকবে। তো এখানে মোট 4টে গ্রুপ আর কিছু এক্সেপশনাল ক্যারেক্টার, যেগুলো এখনই এক্সপ্লেন করলাম। এখানে সবার নিচে আছে হারভেঞ্জার, তারপর আছে আর্কন, তার উপরে আছে সিনার্স, আর নাম্বার 1-এ আছে শেডস। আগামীতে জানতে পারবো যে সিনার্স আর শেডস ইকুয়াল হবে কি হবে না। তো এখন থেকে আলোচনা হতে যাচ্ছে ভিডিওর মেইন টপিকে। আমি অলরেডি বললাম যে শেডসরা নাম্বার 1-এ থাকবে, বাট 1-এর আগেও একটা নাম্বার আছে, সেটা হলো 0, আর সে হলো প্রাইমর্ডিয়াল 1। ওয়েট, শুধু প্রাইমর্ডিয়াল 1 নয়, এখানে আরেকটা মিস্টিরিয়াস ক্যারেক্টার আছে। তো প্রাইমর্ডিয়াল 1 সম্পর্কে কিছু কথা বলি। তো যারা জানো না এর সম্পর্কে, তারা মন দিয়ে শোনো। এই হলো সেই ব্যক্তি যে টেবাটের প্রথম ডিসেন্ডার। এই এসেছিল টেবাটে, এসে 7টা ড্রাগনকে হারায় আর তাদের পাওয়ার নিয়ে নেয়। পাওয়ার নিয়ে সে ক্রিয়েট করে শেডসদের, আর তারপরে শুরু হয় হিউম্যান রিয়েল। এই টেবাটে আছে 3টে রিয়েলম: লাইট রিয়েলম, হিউম্যান রিয়েলম এবং আবিস রিয়েলম। লাইট রিয়েল এবং হিউম্যান রিয়েলম একে অপরের সাথে মিশতে পারে, এরা পিওর। আর এই 2 রিয়েলমের শীর্ষে বা কিং হল প্রাইমোডিয়াল 1, যে অ্যাকচুয়ালি বর্তমানে ঘুমাচ্ছে। তো এর পাওয়ার লেভেল এক্সপ্লেন করা কঠিন, যদিও একটা লেভেল রেখেছিলাম আপার প্ল্যানেট লেভেল, বাট সে সেই লেভেলেরও উপরে। ওয়ার্ল্ডের সবাই ওর কাছে কিছুই না। 7টা বিয়ন এলিমেন্টাল ড্র্যাগনকে হারানো কম কথা নয়, আবার তার কাছে সেই ড্র্যাগনের পাওয়ারগুলোও এখন আছে। আশা করছি আর কিছু বলতে হবে না, বাট একজন আছে যে প্রাইমোডিয়াল 1-এর ঘুমানোর কারণ হতে পারে। ঘুমাচ্ছে কারণ সে রিকভার করছে নিজেকে। আবিস রিয়েলমকে ভুলে যেও না। ভালোভাবে শুরু থেকে বলি, মন দিয়ে শোনো।
7টা ড্র্যাগনের মধ্যে একজন প্রধান ড্র্যাগন ছিল, যার নাম ছিল নুভিলাং। প্রাইমোডিয়াল 1 সব ড্র্যাগনকে মারার পরেও নুভিলাং মানে হাইড্রো ড্র্যাগন মরে যায়নি। সে পরে ফিরে আসে ফরবিডেন নলেজ নিয়ে, যেন প্রাইমোডিয়াল 1কে হারাতে পারে। আবার গত একটা ইভেন্টে বলা হয়েছিল যে 5 জন এক অপরে আবিসাল এনার্জি ভাগ করে নেয়। এখানে অ্যাকচুয়ালি সিনার্সদের কথা বলা হচ্ছে। আবার নাহিদা বলেছিল ফরবিডেন নলেজ আসে ডিপ আবিস থেকে। এখন আমার প্রশ্ন এখানে আসে যে নুভিলাং কোথা থেকে ফরবিডেন নলেজ নিয়ে আসলো? আবার যেই সিনার্সরা আবিসাল ভাগাভাগি করল, এই এনার্জিটা দিল কে যে এরা ভাগাভাগি করছে? আচ্ছা, এখানে একটা জিনিস কি খেয়াল করছো? একটা জিনিস কমন, ইয়েস, আবিস। আবার রিসেন্টলি রেডিরের মাথায় যে কথা হচ্ছিল, সেই ভয়েস কি আগে শুনেছিলে? স্টিল থিওরি হলেও এটাই হলো সেই প্রাইমোডিয়াল আবিস। গত একটা ভিডিওতে প্রাইমোর্ডিয়াল আবিসের অস্তিত্বের প্রথম কথা হয়েছিল। এই ক্যারেক্টারটা কনফার্ম নয়, আবার যেই নাম বললাম সেটাও আমার দেয়া, বাট এই যে হিন্টস দিলাম সেটা সঠিক। দেখো, লাইট রিয়ালমের বর্তমান কিং প্রাইমোর্ডিয়াল 1, কিন্তু এখানে তো আবিস রিয়ালমও আছে, সেটাও তো কোনো কিং থাকবে, রাইট? তো এখন এই 4টির দিকে দেখো, 3টে রিয়ালমেরই লিস্ট এখানে করা হয়েছে। লাইট রিয়ালমের সবার উপরে আছে প্রাইমোর্ডিয়াল 1, আর আবিস রিয়ালমের সবার উপরে আছে প্রাইমোর্ডিয়াল আবিস বা আবিস কিং। হিউম্যান রিয়ালম এখানে রেখেছি কারণ এখানে সিনার্স, আবিস অর্ডার এবং আবিস মনস্টার এই গ্রুপে মানুষ আছে। যেমন আবিস অর্ডারে আছে ট্রাভেলারের বোন, আবার যেই আবিসাল মনস্টাররা আছে তাদের মধ্যেও অনেকে আগে মানুষ ছিল। তো এখন এখানে সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টার হলো প্রাইমোর্ডিয়াল আবিস অ্যাজ দিস থিওরি। যেগুলা একদম শিওর সেগুলা হলো লাইট রিয়ালমে সবার আগে বা 0 নম্বরে আছে প্রাইমোর্ডিয়াল 1, তারপর শেডস, আরকন, তারপর হারবেঞ্জার। অ্যাকচুয়ালি বর্তমানে হিউম্যান আর লাইট রিয়ালম একই। আর অপরদিকে আবিস রিয়ালমে সবার উপরে আছে প্রাইমোর্ডিয়াল আবিস, তারপর সিনার্স, তারপর আবিস অর্ডার, তারপর আবিসাল মনস্টার। সো এখন কেউ যদি বলে যে নুভিলেট সবথেকে বেশি স্ট্রং, আবার এই ক্যারেক্টার সবথেকে বেশি স্ট্রং, তাকে জাস্ট এই ভিডিওর তথ্য দিয়ে দাও। আর যদি কোনো ক্যারেক্টার বাদ যায়, লাইক তোমার কোনো ফেভারিট ক্যারেক্টার বাদ গেল, কমেন্টে বলতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেব যে তাদের পাওয়ার লেভেল কত। আর যদি এই টাইপের থ্রিলিং থিওরি জানতে আগ্রহী হও, তাহলে স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করো। টেভাটের একটা সিক্রেট নিয়ে কথা বলা হয়েছে।